আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের নবম ক্লাসে। আজকের ক্লাসটা আপনাদের জন্য হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, অনেক সহজ এবং কিন্তু এই টপিকটা কিন্তু অনেক কঠিন, যেটা আপনাদের মধ্যে আমি অনেক সহজভাবে তুলে ধরার ট্রাই করব, যেভাবে আপনারা খুব সহজেই নিতে পারেন। আর আজকের আমাদের ক্লাসটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই একটা ক্লাসের মধ্যে আপনারা সামনে যেই টপিকগুলো কঠিন বা কমপ্লিকেটেড টপিকগুলো শিখবেন, সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। সো আজকের ক্লাসটা আপনারা একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করতেছি যে আমাদের ক্লাসগুলো কেমন লাগে, বা আপনাদের যে একটা মতামত দিতে পারেন, কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি সেটাও জানাতে পারেন। সো এখনই আমরা ভিডিও শুরু করব। শুরু করার আগে একটা কথা বলে নিই। এই যে আমাদের পিডিএফটা দেখতেছেন, এইখানে আমাদের সম্পূর্ণ পিডিএফটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই যে এই পিডিএফটার মধ্যে লক করা আছে, হ্যাঁ, একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এবং আপনারা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন, তাহলে ভিডিওর দুইটা প্রান্তে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। যখন আপনার দুইটা পাসওয়ার্ড একসাথে দিয়ে পাসওয়ার্ড পিডিএফটি ওপেন করবেন, তখনই ফাইলটি ওপেন হবে। দুইটা পাসওয়ার্ড কি কি, যে এখানে দেখেন সেন্টেন্স, তারপর বাক্য, এরকম প্রথম পার্টে দেওয়া থাকতে পারে সেন্টেন্স, তারপর দেওয়া থাকতে পারে কি বাক্য। দুইটা থেকে যখন আপনারা একসাথে দিবেন সেন্টেন্স ও বাক্য, তখনই কিন্তু ফাইলটা খুলবে। সো পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে, একদম শেষ পর্যন্ত আমাদের আজকের ভিডিওটা দেখতে হবে। সো গাইস, আমরা আর বেশি কথা না বলে এখনই শুরু করবো আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, যে আসলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়, বা সেন্টেন্স গুলো আমরা কিভাবে কি করব। তো সর্বপ্রথম যদি আমরা আমাদের আজকের ক্লাসের লার্নিং গোল নিয়ে কথা বলি, যে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারবো। সর্বপ্রথম আজকের ক্লাসে আমরা শিখতে পারবো যে আসলে সেন্টেন্স বা জার্মান বাক্য কি, তারপর জার্মান বাক্য কিভাবে গঠন করতে হয়, বা জার্মান বাক্যেতে কোথায় আমরা সাবজেক্ট ব্যবহার করব, কোথায় আমরা ভার্ব ব্যবহার করব, কোথায় অবজেক্ট ব্যবহার করব, এবং জার্মান বাক্যগুলো কত প্রকার, মানে কত ভাবে জার্মান বাক্যগুলো গঠন করা যায়। মোট কথা কি, জার্মান বাক্য রিলেটেড বা জার্মান ভাষার রিলেটেড আজকের ক্লাসটাতে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত আপনারা আজকের ক্লাসটি করবেন। আচ্ছা, সর্বপ্রথম যদি আমরা কথা বলি সেন্টেন্স বা বাক্য নিয়ে, তাহলে আমাদের জানতে হবে যে আসলে সেন্টেন্স বা বাক্যটা কি। বাক্য হলো এমন একটি শব্দ সমষ্টি যা একসাথে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। মোট কথা কি, বাক্য হলো এমন কিছু শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি মানে কি, অনেকগুলা শব্দ যখন একসাথে মিলে একটা বাক্য গঠন করে, হ্যাঁ, ধরেন অনেকগুলা শব্দ একসাথে যুক্ত হইলো, তখন সেটাকে বলে কি শব্দ সমষ্টি, এবং যা একসাথে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আর যখন এই বাক্যটা একসাথে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, তখনই সেটাকে কি বলে, তখনই সেটাকে বাক্য বলে। তাহলে বাক্য কি, বাক্য হলো এমন কিছু শব্দ সমষ্টি যা একসাথে কিছু শব্দ উম, যুক্ত হয়ে তৈরি করবে, এবং যেই শব্দগুলো একসাথে যুক্ত হওয়ার পর কি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটাই বাক্য। আমরা যদি উদাহরণ দেখি যে আমি স্কুলে যাই, এটি একটি বাক্য, কারণ কি এটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করছে। ঠিক আছে, এই যে আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এগুলো কি, যে সম্পূর্ণ একটা চিন্তা প্রকাশ করতেছে। কিন্তু আমরা যদি বলি যে শুধু আমি, হ্যাঁ, বললে বা স্কুলে বললে পুরো অর্থ হয় না, তাই এগুলো বাক্য নয়। ঠিক আছে, যে আমি বললাম যে আমি অথবা বাত, তার মানে কি এগুলা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে না, যার মানে কি এটা বাক্য না। তাহলে আমরা যদি এখানে ডয়েচ জালস, যেটা হ্যাঁ জার্মান ভাষায় বাক্য কি কি বলে, জালস বলে। ওকে, এখন আমরা যদি দেখি যে আসলে জার্মান ভাষায় যে বাক্য, এটার মানেটা কি। একটি জালস বাক্য হলো ভাষার এমন একটি একক যা পূর্ণ চিন্তা প্রকাশ করে। তার মানে কি, জালস বা বাক্য হলো একটি ভাষার এমন একটি একক যা কি পূর্ণ একটা চিন্তা প্রকাশ করে। পূর্ণ চিন্তা মানে কি, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে, এরকম একটা কিছু প্রকাশ করে, পূর্ণ চিন্তা। ঠিক আছে, তাহলে জার্মান বাক্যের মূল উপাদান, মেইন পার্টস অফ দা সেন্টেন্স। হ্যাঁ, যদি আমরা জার্মান বাক্যের মূল উপাদানগুলো নিয়ে কথা বলি, তাহলে কি সর্বপ্রথম যেটা আসবে সেটা কি, সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টটা কি, আমরা বাংলায় বলি না যে কে কাজ করছে, যে কাজ করছে সেই হলো কি সাবজেক্ট। এরকম উদাহরণ যদি দেই, ইস অর্থ কি আমি, আর এখানে আমিটা কি, কাজের কর্তা, যে কাজ করছে সে কি কাজের কর্তা, আর যে কাজের কর্তা সে কি সাবজেক্ট। এখানে সাবজেক্টটা কি, ইস অর্থ আমি। তারপর ভার্ব, হ্যাঁ, 2 নম্বরটা কি, ভার্ব। হ্যাঁ, ভার্বটা হলো কি, যে কি কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। যেরকম কি, যে এখানে কি কাজ হচ্ছে মানে কি, কাজ বা ক্রিয়া। আমি ভাত খাই, এখানে কি কাজ হচ্ছে, এই যে খাওয়া, যে হ্যাঁ এই যে খাওয়াটা কাজ হচ্ছে, আর এই খাওয়াটা কি কাজ বা ক্রিয়া। হ্যাঁ, আর এখানে ক্রিয়াটা কি আছে, লার্নে। হ্যাঁ, লার্নে, লার্নে অর্থ কি শিখি বা শেখা। তাহলে কি হলো, এখানে সাবজেক্ট কি ইস আমি, তারপর ভার্ব কি লার্নে, হ্যাঁ শিখি। আর এখানে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টটা কি, কাকে বা কি কে কাজ করা হচ্ছে, কাকে বা কি কে। যদি এখানে এটা মানুষ হয় তাহলে কাকে, যদি বস্তু হয় তাহলে কি কে, হ্যাঁ কাকে বা কি কে কাজ করা হচ্ছে।
যেরকম কি এটা হলো কাজের উপর প্রভাবিত বস্তু, কাজের উপর প্রভাবিত বস্তু, সেটা কোনো বস্তু হতে পারে বা মানুষও হতে পারে, ঠিক আছে। এখানে কি ডয়েচ, তাহলে এখানে প্রভাবিত বস্তু বা অবজেক্টটা কি ডয়েচ, ইস লার্নে ডয়েচ, আমি জার্মান শিখি বা আমি জার্মান ভাষা শিখি, ঠিক আছে। তাহলে এই যে এখানে বাক্যর মধ্যে যেটা মেইন উপাদান, হ্যাঁ মূল পার্টগুলো, মূল উপাদানগুলো কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। একত্রে যদি দেখি এই যে দেখেন ইস লার্নে ডয়েচ, ইস লার্নে ডয়েচ, আমি জার্মান শিখি, তার মানে কি আমি জার্মান শিখতেছি। আচ্ছা, তারপর যদি আমরা একটু কথা বলি যে জার্মান ভার্ব যেটা, হ্যাঁ আসলে সেন্টেন্সের কাজটা কি, আমরা তো সেন্টেন্স কি সেটা শিখলাম, এখন আমাদের জানতে হবে তো সেন্টেন্সের কাজটা কি। যার মানে প্রতিটি বাক্যের একটি উদ্দেশ্য থাকে, এটা হতে পারে বলা, জিজ্ঞাসা করা, অস্বীকার করা বা আদেশ করা। মানে কি প্রত্যেকটা সেন্টেন্সের একটি করে উদাহরণ থাকে, সেটা কি হতে পারে যে আমরা কাউকে কিছু বললাম, হ্যাঁ বা কাউকে কিছু জিজ্ঞাসা করলাম, মানে প্রশ্ন করলাম বা কোনো কিছু অস্বীকার করলাম, হ্যাঁ বা কাউরে আদেশ করলাম। সো এই যে এইরকম কতগুলা ক্যাটাগরি হতে পারে যেগুলা দিয়ে আমরা কি সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারি, ঠিক আছে। এখন যদি আমরা একদম ছোট করে একটু জানি যে আমরা কি কি ভাবে বাক্যগুলা বা সেন্টেন্সটা গঠন করতে পারবো বা আসলে সেন্টেন্সের কাজটা কি, এটা যদি আমরা একটু জানি। প্রথমে কি তথ্য দেওয়া, তথ্য দেওয়াটাকে বলি কি আউস জাগে জালস, হ্যাঁ মানে এটা হলো কি এই যে তথ্য দেওয়া, ঠিক আছে। এই যে মানে কোনো কিছু বলা হতে পারে, কোনো কিছু জানানো হতে পারে, এইটাই কি তথ্য দেওয়া। যেরকম কি ইজ বিন স্টুডেন্ট, ইজ বিন স্টুডেন্ট, আমি ছাত্র, কিন্তু সে কি নিজের, আমি আমার সম্পর্কে তথ্য দিতেছি কি আমি ছাত্র, ওকে। তারপর কি ফ্রাগে, হ্যাঁ প্রশ্ন করা, হ্যাঁ ফ্রাগে জালস, হ্যাঁ বিজ ডু স্টুডেন্ট, তুমি কি ছাত্র, বিজ ডু স্টুডেন্ট, তুমি কি ছাত্র, এটা কি আমি জিজ্ঞেস করতেছি আপনাকে বা তোমাকে যে তুমি কি ছাত্র, এটা কি প্রশ্ন না, তাহলে কি এই যে প্রশ্ন করা। তারপর কি আদেশ দেওয়া, হ্যাঁ এটা হলো কি ইম্পারেটিভ জালস, হ্যাঁ ইম্পারেটিভ কোনগুলা, আদেশ, অনুরোধ, নিষেধ, হ্যাঁ এই যে এইগুলা যখন অধিকার অধিকার করে, হ্যাঁ বা আদেশ করা হয়, নির্দেশ দেওয়া হয় বা নিষেধ করা হয়, সেটা কি ইম্পারেটিভ জাজ। যেরকম কি জি রুহিস, শান্ত থাকো, জি রুহিস, ওকে। তারপর কি অস্বীকার করা, হ্যাঁ আমরা বলি না যে ওই যে নেগেটিভ এগুলা, যেরকম যে আমি এটা করবো না, আমি এটা খাবো না, সেটাই কি অস্বীকার করা বা নেগেটিভ জাজ, হ্যাঁ যেরকম কি ইজ বি নিস্ট মুডে, আমি ক্লান্ত নই, আমি ক্লান্ত নই, এটি কি আমরা এই যে অস্বীকার করতেছি যে ক্লান্ত না, আমি ক্লান্ত না, ঠিক আছে। তারপর কি কারণ বা শর্ত বোঝাতে, যদিও এগুলা আপনারা পরবর্তীতে গিয়ে করবেন, হ্যাঁ এই যে নিচের গুলা এখন আপনাদের ওইভাবে প্রয়োজন নেই, কিন্তু আপনারা জেনে রাখেন, হ্যাঁ এটা সামনে যখন আপনারা করবেন তখন আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে, আপনারা খুব সহজে এগুলা করতে পারবেন। সেই জন্য কি জাস্ট জেনে রাখেন কারণ বা শর্ত বোঝাতে, এটা কি সাব অর্ডিনেটর জালস, হ্যাঁ সহায়ক বাক্য। যেরকম কি ইজ লাইভ সু হাউসে বাইল ইস, হ্যাঁ বাইল ইজ বিন ক্রাঙ্ক, হ্যাঁ আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ, হ্যাঁ এই যে আমি কারণ বুঝাইতেছি, শর্ত বুঝাইতেছি, বা কোনো ক্ষেত্রে আমি কি একটা বাক্যের সাথে কি একটা বাক্য যখন বললাম এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, তার সাথে আমরা একটা সহায়ক বাক্য যুক্ত করে কি যখন একটা সম্পূর্ণ বাক্য তৈরি করলাম তখন কি যে আমি বাড়িতে থাকি, আমি আমি কেন বাড়িতে থাকি, আমি বাড়িতে তো থাকতেই পারি, এটা কি কোনো অর্থ প্রকাশ করতেছে না। কিন্তু আমি যখন বলতেছি যে আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ, তখন কি এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে, তখন এটা কি সম্পূর্ণ একটা বাক্য। তারপর কি এই যে দেখেন সক্ষমতা, ইচ্ছা বা অনুমতি বোঝাতে, যেরকম কি মোডাল ভার্ব জাজ, ঠিক আছে সহায়ক ক্রিয়াযুক্ত বাক্য, হ্যাঁ এগুলো আবার কোনগুলা, যখন আমরা কোনো বাক্যতে হ্যাঁ মোডাল ভার্ব ইউজ করি, যেরকম কি ক্যান, কুড, হ্যাঁ মে, মাইট, শেল, শুড, হ্যাঁ যেরকম এই যে এইগুলা, হ্যাঁ সক্ষমতা, ইচ্ছা, অনুমতি বোঝাতে যখন আমরা এই মোডাল ভার্ব গুলা ব্যবহার করব, সেইগুলা দিয়েও কি আমরা বাক্য গঠন করতে পারবো। যেরকম কি ইস্কান সুইমেন, আমি সাঁতার কাটতে পারি, এখানে কি পারা বুঝাইতেছে আমি কি করতে পারি, সাঁতার কাটতে পারি, ঠিক আছে। তাহলে কি আমার যে সাঁতার কাটা, হ্যাঁ সেটার আমার সক্ষমতা বুঝাইতেছে যে না আমি সাঁতার কাটতে পারি, ঠিক আছে। তাইলে মোডাল ভার্ব জালস, ওকে। আচ্ছা, তারপর হলো প্রিফিক্স আলাদা হওয়া ক্রিয়া বা ক্রিয়া দিয়ে কাজ, হ্যাঁ তেনবারেস ভার্ব জালস, হ্যাঁ এখানে জার্মান ভাষায় এমন কিছু ভার্ব আছে যেগুলোর আগে ছোট্ট একটা অংশ যুক্ত হয়ে তারপর আহ, সেটার সাথে ছোট্ট একটা অংশ যুক্ত হয়ে এটি কি একটা নতুন শব্দ গঠন করে, যেটাকে কি বলে তেনবারেস ভার্ব। মোট কথা কি একটা ভার্বের আগে ছোট্ট একটা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন একটা ভার্বটাকে নতুন ভাবে মডিফাই করে বা নতুন একটা শব্দ গঠন করে, সেটাকে বলা হয় কি তেনবারেস ভার্ব। আর টেনবারেস ভার্বের যে এটা যদিও আপনাদের এখন প্রয়োজন না, এ অনেক শেষে গিয়ে এটা আপনারা শিখবেন, তারপরও জেনে রাখেন এখানে টেনবারেস ভার্বটা কি হয়, যে এটা এই যে দেখেন এই যে আউফ স্টেহেন, সম্পূর্ণ ভার্বটা কি আউফ স্টেহেন, হ্যাঁ এখানে এখানে দেখেন কি হয়েছে, এখানে এখানে প্রিফিক্স কোনটা, এখানে আউফটা হলো প্রিফিক্স আর এই যে স্টেহেনটা, স্টেহেনটা কি ভার্বটা, হ্যাঁ তাহলে এই যে এখানে কি হয় যে
দুইটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? এই যে আউফটা প্রিফিক্সটা আলাদা হয়ে শেষে চলে যাবে, আসতে এটা 2 নম্বর পজিশনে থাকবে। এটা আপনাদের কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট আপনারা মাথায় রাখেন, আমি বলতেছি জাস্ট শুনে রাখেন। এটা পরবর্তীতে যখন আপনারা করবেন তখন আপনাদের মনে হবে আই রে, আমি তো এটা আগে শুনছি, তখন আপনার ইজি মনে হবে। যেরকম কি আমি সকাল 7টায় উঠি, ওকে। তারপর কি ইচ্ছা প্লাস বিচ্ছিন্ন ক্রিয়া মিলিয়ে, এই যে দেখেন আমরা পড়লাম না যে মোডাল ভার্ব জাস, হ্যাঁ মোডাল ভার্ব আর এটা কি টেনবারেস ভার্ব, যখন এই দুইটা একসাথে যুক্ত হয়ে কোনো একটা বাক্য গঠন করবে সেটাকে কি বলে মোডাল ভার্ব টেনবারেস ভার্ব জাস, ঠিক আছে? মোডাল ভার্ব আর টেনবারেস ভার্ব দুইটা একসাথে যুক্ত হয়ে কি হইলো, একটা বাক্য গঠন করলো। যেরকম কি ইজ বিল আউফস্টেহেন, যে এখানে বিলটা হলো কি, বিলটা হলো আমাদের একটা মোডাল ভার্ব, ঠিক আছে? মোডাল ভার্ব, বিলটা কি মোডাল ভার্ব। আর এই যে এখানে যে আমরা আউফস্টেহেন দেখতেছি, যে একটু আগে আপনাদের বললাম, এই যে উপরের লাইনটা দেখেন, এই যে এখানে আউ, এই যে স্টেহে আউ, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর এই যে এটা সম্পূর্ণটা কি আউফস্টেহেন। তাহলে এই যে কি যখন আমরা মোডাল ভার্ব আর টেনবারেস ভার্ব একসাথে দিয়ে কোনো বাক্য তৈরি করবো সেটাকে কি বলে মোডাল ভার্ব প্লাস টেনবারেস ভার্ব জাস, ওকে। ইজ উইল আউফস্টেহেন, আমি উঠতে চাই, আউফস্টেন অর্থ কি উঠা, আর এই যে বিল কি চাই বা সক্ষমতা বোঝায়। ইজ উইল আউফস্টেহেন, আমি উঠতে চাই। আচ্ছা, এখন তাইলে আমরা একটু সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা দেখি। হ্যাঁ, যে আসলে কি সেন্টেন্স হলো সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে, প্রেস কি অসম্পূর্ণ চিন্তা প্রকাশ করে, স্প্রেসটা কি সম্পূর্ণ একটা চিন্তা প্রকাশ করতে পারে না। উদাহরণ কি ইস গেহে সোয়া শুলে, ইস গেহে অর্থ যাওয়া, শুলে অর্থ কি স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাই। আর এটা কি সোয়া শুলে, হ্যাঁ এটা কি স্কুলে। তার মানে কি স্প্রেসটা কি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করতে পারতেছে না, তার মানে কি সে অসম্পূর্ণ চিন্তা প্রকাশ করতেছে। আর সেন্টেন্সটা সম্পূর্ণ একটা চিন্তা প্রকাশ করতেছে, ঠিক আছে? জাস্ট মাথায় রাখবেন, দ্যাটস এনাফ ফর ইউ। আচ্ছা, এখানে যদি আমরা দেখি এই যে সুয়া শুলে স্কুলে অর্থাৎ কি অসম্পূর্ণ, কিন্তু এখানে ইস গেহে সুয়া শুলে পূর্ণ অর্থ, তাই এটি কি একটি সেন্টেন্স। হ্যাঁ, জার্মান বাক্যের মূল গঠন বা বেসিক স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা আগেও দেখছি। হ্যাঁ, সর্বপ্রথম বুঝবে কি আমাদের সাবজেক্ট বুঝবে। হ্যাঁ, প্রথমে ফার্স্ট পজিশনে কি সাবজেক্ট প্রথম, যেরকম কি ইস অর্থ আমি। তারপর 2 নম্বর পজিশনে দ্বিতীয় পজিশনে বা দ্বিতীয় ক্রমে কি বসবে ভার্ব। হ্যাঁ, ভার্বটা কি লেয়ানে, হ্যাঁ ইস লেয়ানে, হ্যাঁ লেয়ানে অর্থ কি শেখা। তারপর অবজেক্টটা কি, হ্যাঁ অবজেক্ট বসবে কোথায় তৃতীয় পজিশনে বা সাবজেক্টের ভার্বের পরে। তাহলে এখানে অবজেক্টটা কি ডয়েচ, তাহলে ইস লানে ডয়েচ, ডয়েচ অর্থ কি জার্মান ভাষা, তাহলে কি আমি জার্মান ভাষা শিখি, ওকে। যে ইস লানে ডয়েচ, আমি জার্মান শিখি। তাহলে রুলসটা কি জার্মানে ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকবে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। তার মানে কি জার্মান ভাষায় ভার্বটা কোথায় থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে। এটা জাস্ট নাকে তেল দিয়া মুখস্থ করে ফেলেন, হ্যাঁ যে ভার্বটা কোন স্থানে থাকবে, দ্বিতীয় স্থানে। জার্মান ভাষায় ভার্ব সবসময় কোন স্থানে থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, মাথায় রাখবেন। তাহলে সেন্টেন্স কেন গুরুত্বপূর্ণ, আমরা যে বাক্যটা আসলে বাক্য বা সেন্টেন্সটা শিখতেছি, এটা কেন গুরুত্বপূর্ণ, আমাদের কেন এটা শিখতে হবে, সেটা যদি আমরা একটু বলি, যে কারণ বাক্য ছাড়া ভাষা অসম্পূর্ণ। আমরা বাক্য ছাড়া কি ভাষা সম্পূর্ণ অসম্পূর্ণ। বাক্যই তোমাকে আমাকে বা আপনাকে সাহায্য করে কি নিজেকে প্রকাশ করতে, যেরকম কি ইস বিন মুডে, আমি ক্লান্ত, প্রশ্ন করতে বি হাইজ ডু, তোমার নাম কি। তারপর কি কিছু চাইতে ইস মোস্টে ভাষা, হ্যাঁ আমি পানি চাই। তারপর কি অস্বীকার করতে এই সাহাবে কাইন্ড গেল্ট, আমার কাছে টাকা নেই। তার মানে কি সহজভাবে মনে রাখবেন যেটা, সেটা হলো কি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা এটা কিভাবে সাজাবো। হ্যাঁ, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সর্বপ্রথম, তারপর সব সময় দ্বিতীয় পজিশনে বসাবো কি ভার্বটাকে। এটা কিন্তু আগে আমরা ভার্ব কনজুগেশন ক্লাসে বলছি যে ভার্বটা সবসময় কোথায় বসবে, দ্বিতীয় পজিশনে বা সেকেন্ড পজিশনে বসবে। তারপর কি বসবে, তারপর বসবে অবজেক্ট বা এক্সট্রা ইনফো, অবজেক্ট বা বাকি যা থাকবে সেটা বসবে। আর এখানে কি বলে দিচ্ছি দেখেন তো, সব সময় ভার্ব কোথায় থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে সব সময়। হ্যাঁ, সেটা হোক, কিছু এক্সেপশন আছে সেগুলো বলে দিব, তাছাড়া ভার্ব কি সব সময় দ্বিতীয় স্থানে বসবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এখন যেহেতু আমরা এমন লেভেলে আছি, তাই আমাদের জন্য ভার্ব সবসময় কোথায় বসবে, সেকেন্ড পজিশনে বা দ্বিতীয় স্থানে বসবে। আচ্ছা, এখন যদি আমরা ভার্ব পজিশন রুলস, হ্যাঁ ক্রিয়ার অবস্থান নিয়মটা দেখি, যে আমরা তো অনেকগুলা দেখলাম, হ্যাঁ বাক্যের ধরন দেখলাম, আউজ আগে সালস, হ্যাঁ ফাগে জালস, হ্যাঁ তারপর কি নেগেটিভ জালস। সো এখন আমরা যে প্রত্যেকটা বাক্য অনুযায়ী বা ক্রিয়ার অবস্থান অনুযায়ী, হ্যাঁ যেই বাক্যগুলো আমরা তৈরি করব সেইগুলো অনুযায়ী আসলে ভার্বটা কোথায় বসবে, বা এই রুলসটা আমরা এখন একটু দেখব। হ্যাঁ, প্রথম হলো কি আউজ আগে জালস অর্থ কি তথ্য দেওয়া, বা এই যে এখানে স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু প্রকাশ করব বা বলবো, তাহলে ডেফিনেশনটা কি এমন বাক্য যা কোনো তথ্য বা ভাব প্রকাশ করে, অর্থাৎ কি কিছু বলা জানানো বা বর্ণনা করা হয়। হ্যাঁ, আউজ আগে জাস্টটা কি এমন বাক্য যা কোনো তথ্য
বা ভাব প্রকাশ করে, অর্থাৎ কি কিছু বলা, জানানো বা বর্ণনা করা হয়। তাহলে এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সেকেন্ড পজিশনে কি বসাবো, ভার্ব বসাবো, সেকেন্ড পজিশনে ভার্ব, এটা সবসময়। তারপর কি বাকি অংশ, বাকির অংশ। তাহলে এখানে দেখেন ভার্ব কি সবসময় দ্বিতীয় স্থানে থাকবে, বারবার এটা বলতেছি, এটা মাথায় রাখবেন। উদাহরণ যদি দেখি, যেরকম ইজ বিন স্টুডেন্ট, আমি ছাত্র, এখানে যে বিন, বিন যে এটা হলো ভার্ব, ভার্ব কোথায় আছে, সেকেন্ড পজিশনে, মাথায় রাখবেন। তারপর কি er lernt Deutsch, সে জার্মান শেখে। তাহলে এই যে এখানে lernt, হ্যাঁ এটা কি লার্নেন, হ্যাঁ lernen, এটা কি ভার্ব, ভার্বটা 2 নম্বর পজিশনে। তারপর কি wir wohnen in Berlin, আমরা বার্লিন থাকি। তাহলে এই যে এখানে বোনেন, বোনেনটা কি ভার্ব, ভার্ব কোথায় বসছে, সেকেন্ড পজিশনে, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। বাংলা ব্যাখ্যা কি এই ধরনের বাক্যগুলো তথ্য দেয়, কোনো প্রশ্ন বা আদেশ নয়, ঠিক আছে। এইগুলো, এই বাক্যগুলো কি করে, যে কোনো কিছু বলা, বলে বা কি জানায় বা বর্ণনা করে, মানে কি মোট কথা তথ্য দেয়। এখন যদি আমরা দেখি যে প্রশ্ন করা বা ফাগেজালস কোয়েশ্চেন সেন্টেন্স গুলা কিভাবে মেক করব, আসলে এমন বাক্য, হ্যাঁ যেটা হলো আমাদের ফাগেজালস, সেটা হলো কি এমন বাক্য যা কিছু জানতে চায় বা প্রশ্ন করে। হ্যাঁ, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 2 ধরনের প্রশ্ন আছে জার্মান ভাষায়। একটা হলো কি ইয়া নাইন ফ্রাগে, ইয়া নাইন অর্থ কি হ্যাঁ বা না, হ্যাঁ, আর ফ্রাগে অর্থ কি প্রশ্ন, হ্যাঁ বা না বোধক প্রশ্ন আমরা বলি না, সেইগুলাই। এই যে ইংলিশে আমরা কি বলি ইয়েস নো কুয়েশন, আর এটাকে ডয়েচে কি বলে ইয়া নাইন ফ্রাগে, হ্যাঁ বা না বোধক প্রশ্ন। আরেকটা কি আগে, আরেকটা হলো বে ফ্রাগে, বে ফ্রাগে, যেই প্রশ্নগুলা বে ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেরকম কি বেয়া বাস বো বান ইত্যাদি, হ্যাঁ, যেই প্রশ্নগুলা বে ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং যে প্রশ্নগুলাকে আমরা কি করতে পারবো না, আমরা শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো না, যে প্রশ্নগুলোকে আমাদের বিস্তারিত ভাবে উত্তর দিতে হবে, হ্যাঁ, বা ব্যাখ্যা করতে হবে, সেগুলোকে কি বলে বে ফ্রাগে। তাহলে এখন যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি, সর্বপ্রথম আমরা দেখবো যে ইয়া নাইন ফ্রাগের জন্য, হ্যাঁ ইয়া নাইন ফ্রাগের জন্য কি ভার্বটা ফার্স্ট পজিশনে চলে আসবে, কোথায় আসবে, ফার্স্ট পজিশনে, হ্যাঁ সর্বপ্রথম, প্রথম কি আসবে, ভার্ব আসবে। তারপর কি, তারপর আসবে সাবজেক্ট, ভার্বের পরেই আসবে সাবজেক্ট, তারপর বাকি অংশ। এখানে যদি আমরা দেখি যে বিস ডু স্টুডেন্ট, এই যে এখানে বিসটা কি ভার্ব, আর এটা কিন্তু ইয়া নাইন ফ্রাগে, তুমি কি ছাত্র, এটার উত্তর কি আমি হ্যাঁ বা নাতে দিতে পারবো, যে হ্যাঁ আমি ছাত্র, না আমি ছাত্র না, হ্যাঁ না, শেষ। তাহলে ভার্বটা কোথায় আসছে, প্রথম পজিশনে। আর এখানে ডু, ডুটা কি তুমি, হ্যাঁ তুমি, ডুটা কি সাবজেক্ট, সাবজেক্ট কোথায়, ভার্বের পরে বা সেকেন্ড পজিশনে। আর এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ কি ছাত্র, তাহলে ছাত্রটা কি অবজেক্ট বা বাকি অংশ, এটা কি সাবজেক্টের পরে আসছে। তারপর যদি দেখেন এই যে ল্যান এন্ড ডু ডয়েচ, তুমি কি জার্মান শিখছো, হ্যাঁ শিখছি, না শিখছি না। তাহলে এই যে এখানে দেখেন ল্যান্সড, হ্যাঁ ল্যান্সটা কি, ল্যান্সটা হলো আমাদের ভার্ব, ভার্বটা কোথায় বসছে, প্রথম পজিশনে। তারপর ডু, ডুটা কি, ডুটা হলো আমাদের সাবজেক্ট। তারপর এখানে ডয়েচ, ডয়েচটা কি অবজেক্ট বা বাকি অংশ। এখন যদি আমরা দেখি যে বে ফ্রাগে, বে ফ্রাগে কিভাবে ঘটিত হয়, সর্বপ্রথম আমাদের বসবে কি বে ওয়ার্ড, হ্যাঁ সেন্টেন্সের শুরুতে বসবে বে ওয়ার্ড, তারপর সেকেন্ড পজিশনে, সেকেন্ড পজিশন, দ্বিতীয় পজিশনে কি বসবে, দ্বিতীয় পজিশনে বসবে আমাদের ভার্ব, হ্যাঁ আর তারপর কি সাবজেক্ট, প্রথমে বে কুয়েশন, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। যদি আমরা দেখি এই যে দেখেন বো, বোটা হলো কি একটা বে ওয়ার্ড, বোটা কি একটা বে ওয়ার্ড, এই যে এখানে দেখেন, হ্যাঁ বে আওয়াজ বো বান, হ্যাঁ আমরা মনে করে দেখেন, আমরা 2 দিন আগের ক্লাসে বে ফ্রাগের ক্লাসে আমরা কি করছি, আমরা বে ফ্রাগে গুলা দেখছি যে আসলে বে ফ্রাগে কি বা এগুলা কি কি। সো আমাদের এখন বে ফ্রাগে নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এই যে এখানে যদি আমরা দেখি যে বো, হ্যাঁ বো, তারপর কি ভার্বটা কি বোনস্ট, হ্যাঁ হ্যাঁ বোনেন বা বোনস্ট, বো বোনস্ট ডু, এখানে বোটা কি বে ফ্রাগে, আর এখানে বোনস্ট যেটা, হ্যাঁ বোনসটা কি ভার্ব, আর ডুটা কি সাবজেক্ট, তুমি কোথায় থাকো। তারপর যদি আমরা দেখি যে ভান কমস ডু, হ্যাঁ ভানটা কি বে ফ্রাগে, ভানটা বে ফ্রাগে, আর কমসটা, হ্যাঁ কমসটা কি, কমসটা হলো আমাদের এখানে ভার্ব, হ্যাঁ আর এখানে ডু, ডুটা হলো কি সাবজেক্ট, বান কমস ডু, তুমি কখন আসবে। তাইলে এই যে একটা মাথায় রাখবেন, বে ফ্রাগেতেও সবসময় ভার্বটা কোথায় বসবে, সেকেন্ড পজিশনে। ইয়ানাইন ফ্রাগেতে ভার্বটা প্রথমে চলে যাবে, তারপর কি সাবজেক্ট, তারপর অবজেক্ট। ওকে, এতটুকু মনে রাখবেন যে ইয়াতে, হ্যাঁ ইয়ানাইন ফ্রাগেতে জাস্ট বে ফ্রাগেতে থাকে না, বাকিটুকু সেম টু সেম। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা বাংলা ব্যাখ্যা যদি দেখি, যে প্রশ্নে ভার্ব সবসময় প্রথমে আসে যদি বে ওয়ার্ড থাকে, সেটা বাক্যের একদম শুরুতে বসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব সেটা হলো আদেশ দেওয়া বা ইম্পারেটিভ জালস, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোনো আদেশ, পরামর্শ, নির্দেশ বা অনুরোধ করা হয়, যখন কি কোনো আদেশ, পরামর্শ, নির্দেশ বা অনুরোধ দেওয়া হয়, তখন সেটি কি বলে, ইম্পারেটিভ জালস বা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটার স্ট্রাকচারটা কি, প্রথমে কি ভার্ব বসবে, হ্যাঁ ভার্ব মূল রূপে, তারপর কি অবজেক্ট বা বাকি অংশ, ঠিক আছে। এটা একটু আমরা আলাদা কথা বলবো, এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে, জাস্ট এখন আপনারা আইডিয়া নিয়ে রাখেন।
তাহলে রুলসটা কি, প্রথমে ভার্ব থাকে একদম শুরুর দিকে, তারপর কি ডু, ইহার, জি অনুযায়ী ফর্ম পরিবর্তন হয়। যেরকম কি উদাহরণ যদি দেখি, হ্যাঁ, জি রুহি শান্ত থাকো, কম হেয়ার, হ্যাঁ এখানে আসো, মাগজি ঠুয়া সু দরজা বন্ধ করো। তারপর কি স্প্রেখেন জি লাংসাম বিতে অনুগ্রহ করে ধীরে কথা বলুন। ঠিক আছে, তার মানে এখানে কি বাংলা ব্যাখ্যাটা যদি দেখি, এই বাক্যগুলো কি আদেশ বা অনুরোধ প্রকাশ করে, ভার্ব থাকে একদম শুরুতে, ভার্বটা শুরুতে চলে আসে। এটা নিয়ে বিস্তারিত ক্লাস যখন করব তখন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন 4 নাম্বার রুল যেটা, সেটা যদি আমরা বলি যে এটা হলো কি অস্বীকার করা বা নেগেটিভা জালস, হ্যাঁ নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি এখন ডেফিনেশনটা কি, যে বাক্যে না নয় নেই বোঝায়, যে বাক্য কি বোঝায়, না নয় নেই। যেরকম কি আমি ভাত খাবো না, আমার টাকা নেই, হ্যাঁ আমি আমি এখানে নই, হ্যাঁ বা এখানে কিছু নয়, ঠিক আছে এখানে আপেল নয়, এই যে এরকম যে উদাহরণগুলা না নয় নেই বোঝায়, সেগুলা কি নেগেটিভ জাজ বা নেগেটিভ সেন্টেন্স, যার মানে দুটি প্রধান অস্বীকার শব্দ আছে। একটা কি, প্রথমটা হলো নিস্ট, না বা নয়, আর কাইন, নেই বা কোনো না, কোনো না, ঠিক আছে। এখানে নিস্ট আমরা ব্যবহার করব ওই ভার্ব, হ্যাঁ তারপর কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেগুলোর ক্ষেত্রে, আর কাইনটা আমরা ব্যবহার করবো কি শুধু নাউনের ক্ষেত্রে। এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ অস্বীকার করতে চাই, যখন আমরা কোনো কিছু অস্বীকার বা নেগেটিভ করতে চাইবো তখন কোন শব্দ ব্যবহার করব, হ্যাঁ আমরা ভার্বের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পুরো বাক্যকে নেগেটিভ করার জন্য, ভার্বকে নেগেটিভ করার জন্য, অ্যাডজেক্টিভকে নেগেটিভ করার জন্য, পুরো বাক্যকে নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করব, নিস্ট, হ্যাঁ যেরকম কি ইজ বিন নিস্ট মুডে, আমি ক্লান্ত নই, এখানে মুডে যেটা, মুডেটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা নেগেটিভ করার জন্য আমরা কি বললাম যে নিস্ট, ওকে। তারপর নাউন যেখানে আছে, হ্যাঁ নাউন যেখানে আছে অর্থাৎ কি আর্টিকেল আছে, নাউন যেখানে আর্টিকেল আছে সেখানে আমরা কি ব্যবহার করবো, কাইন, ইজ হাবে কাইন আউথো, আমার গাড়ি নেই, হ্যাঁ তাহলে পজিশন অফ নিস্ট। যদি ভার্ব অস্বীকার হয় তাহলে নিচটা শেষে চলে যায়, ঠিক আছে। যদি অ্যাডজেক্টিভ অস্বীকার হয় তাহলে অ্যাডজেক্টিভের আগে বসে, নিচটা কোথায় বসে, অ্যাডজেক্টিভের আগে। আর যদি আমরা সম্পূর্ণ সেন্টেন্সকে নেগেটিভ করি তাহলে তখনও এটা শেষে চলে যায়, হ্যাঁ আচ্ছা। তাহলে এখন যদি আমরা দেখি যে 5 নাম্বার রুল, সেটা হলো কি কারণ বা শর্ত বোঝানো, যেটা হলো সাবঅর্ডিনেটর জালস বা সাবঅর্ডিনেটর ক্লজ যেটা, ঠিক আছে সেটা আর কি। এটা আপনাদের ওইভাবে প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখেন। এটা কি মানে যেটা হলো সাবঅর্ডিনেটর জাজ, সেটা কি এমন বাক্য যা মূল বাক্যের কারণ, সময়, শর্ত, উদ্দেশ্য ইত্যাদি বোঝায়, ঠিক আছে এগুলো কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ যেরকম কি ভাইল, ডাজ, বেন, আভোল ইত্যাদি দিয়ে শুরু হয়। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি, প্রথমে হলো আমাদের মেইন ক্লজ বসে, তারপর কি সাবঅর্ডিনেট ক্লোজ বসে, আর ভার্বটা শেষে চলে যায়, সিম্পল। হ্যাঁ এগুলো আপনাদের এখন প্যারা নেওয়ার দরকার নাই, এইটা আমরা একদম A1 এর সবার শেষে শিখবো, ঠিক আছে। সাবঅর্ডিনেটেড ক্লোজ বা যেটা হলো আমাদের কমন বেসিক কনজাংশন, সেটা একদম অনেক শেষে শিখবো, যা সেটা জেনে রাখেন। তাহলে কি সাবঅর্ডিনেটেড ক্লোজের ভার্ব কি শেষে চলে যায়, হ্যাঁ এবং দুইটা ক্লোজ যখন আমরা দুইটা বাক্য আলাদা করব তার মধ্যে কি একটা কমা দিয়ে আলাদা করতে হয়। যেরকম কি দেখেন, ইজ ব্লাইবে সু হাউজে, ইজ ব্লাইবে সু হাউজে বাইল ইজ বিন ক্রাঙ্ক, ইজ ক্রাঙ্ক বিন, আমি বাড়িতে থাকি কারণ আমি অসুস্থ, এই যে এখানে বিনটা কি ভার্ব, আর ভার্বটা কোথায় চলে গেছে, বাক্যের শেষে, সেন্টেন্সের শেষে। তারপর কি ইজ ভাইস ডাস সু মুডে বিস্ট, আমি জানি যে তুমি ক্লান্ত, যে এখানে বিশটা কি ভার্বটা কোথায় চলে গেছে, শেষে চলে গেছে, ঠিক আছে। আর এখানে কি করছি, এটা দেখেন দুইটা সেন্টেন্স আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করছি, কমা ব্যবহার করছি, কমা। যে যেরকম দেখেন বেন এস রেগনেট ব্লাইবে সু হাউজে, যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকি, হাউ, এই যে এখানে এখানে যেটা আমি বাড়িতে থাকি, এই যে দেখেন এই যে রেগনেট, এখানে কি কমা ব্যবহার করছি, হ্যাঁ দুইটা এক করার জন্য, ওকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে 6 নাম্বার রুলস যেটা বা সক্ষমতা, ইচ্ছা, অনুমতি বোঝানো, হ্যাঁ যেটা হলো মোডাল ভার্ব জালস, হ্যাঁ এগুলো আসলে আমরা কিভাবে করব। সো যদি মোডাল কোনো বাক্যে মোডাল ভার্ব থাকে বা আমরা কোনো মোডাল ভার্ব দিয়ে কোনো বাক্য বানাতে চাই, হ্যাঁ মোডাল ভার্ব বোঝায় কিছু করার ইচ্ছা, অনুমতি, ক্ষমতা বা বাধ্যবাধকতা। মোট কথা কি আমার কিছু করার ইচ্ছা আছে, আমার ভাত খাওয়ার ইচ্ছা আছে, তাহলে এখানে খাওয়াটা কি ভার্ব, আর ইচ্ছাটা যে এই ইচ্ছাটা হলো কি মোডাল ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। এখন আমরা যদি কমন মোডাল ভার্ব গুলা দেখি, হ্যাঁ যেরকম কি কনেন, কনেন অর্থ কি পারতে বা পারা, বলেন, বলেন অর্থ কি চাইতে বা চাওয়া, হ্যাঁ মোসেন অর্থ কি করতেই হবে, ওই মাস্ট বি আছে না, করতে হবে, ও অবশ্যই করতে হবে, ওই রকম। ডোরফেন কি অনুমতি পাওয়া বা অনুমতি নেওয়া, হ্যাঁ তারপর কি জোলেন, জোলেন অর্থ কি করা উচিত বা উচিত এরকম, হ্যাঁ মগেন, মগেন অর্থ কি ভালো লাগা। তাইলে এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি, আমরা সর্বপ্রথম বসবে কি সাবজেক্ট, তারপর 2 নাম্বার পজিশনে বসবে মোডাল ভার্ব, 2 নাম্বার পজিশনে বসবে মোডাল ভার্ব, তারপর বসবে কি অবজেক্টটা, আর যেটা হলো আমাদের মেইন ভার্ব, ঠিক আছে মেইন ভার্ব বা ভার্ব সেটা চলে যাবে একদম শেষে, এবং কিভাবে থাকবে ইনফিনিটিভ ভাবে। ইনফিনিটিভ কোনটা, যখন আমাদের কোনো ভার্বের শেষে যে দেখেন, হ্যাঁ ইএন থাকবে, সেটা হলো কি ভার্বের ইনফিনিটিভ ফর্ম,
আমরা সর্বপ্রথম ভার্বটা যেগুলো শিখবো, ভার্বগুলা যেভাবে শিখবো সেটা হলো কি ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, তার মানে কি প্রথমে সাবজেক্ট বসবে, তারপর 2 নম্বর পজিশনে মডাল ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে এবং সর্বশেষে কি ভার্বটা বসবে ইনফিনিটিভ হয়ে বা ভার্বের শেষে ইএন থাকবে। হ্যাঁ, নরমালি আমরা যেভাবে ভার্ব শিখি, যেরকম আমরা যদি দেখি ইস কান সুইমেন, আমি সাঁতার কাটতে পারি, কান অর্থ কি পারা। হ্যাঁ, আর এই যে সুইমেনটা হলো ভার্ব, হ্যাঁ সাঁতার কাটা। হ্যাঁ, তাহলে এই যে এটা কি শেষে চলে গেছে, আর মডাল ভার্বটা কোথায় বসছে 2 নম্বর পজিশনে। তারপর কি বিল স্লাফেন, সে ঘুমাতে চাই। তাহলে এই যে বিলটা কি মডাল ভার্ব, স্লাফেনটা কি মেইন ভার্ব, মেইন ভার্ব কি ইএন আছে শেষে, তার মানে কি এটা ইনফিনিটিভ হয়ে শেষে চলে গেছে। তারপর কি বিয়া মোসেন লিয়ানেন, হ্যাঁ আমাদের পড়তে হবে, হ্যাঁ আমাদের পড়তে হবে, যে মোসেনটা কি মডাল ভার্ব, লিয়ানেন কি মেইন ভার্ব, ইনফিনিটিভ হয় শেষে, কারণ কি শেষে ইএন আছে। ক্লিয়ার? আই থিঙ্ক আপনাদের বোঝার কথা। হ্যাঁ, তারপর যদি আমরা যাই যে আসলে রুলসটা কি, মডাল ভার্ব অনুযায়ী সাবজেক্ট পরিবর্তিত হয়। হ্যাঁ, যে সাবজেক্ট অনুযায়ী মডাল ভার্বগুলো পরিবর্তিত হয়। ঠিক আছে, এরকম কি ইস কান, হ্যাঁ ডু কানস্ট, হ্যাঁ এয়া কান ইত্যাদি। কিন্তু মূল ভার্ব সবসময় শেষে ইনফিনিটিভ রূপে থাকে, ইএন সহ থাকবে ইনফিনিটিভ রূপে। যেভাবে শিখছি সেভাবে। মোডাল ভার্ব নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আসবে পরবর্তীতে, সেটা করলে আপনাদের একদম এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা কথা বলবি যে প্রিফিক্স আলাদা হওয়া ক্রিয়া দিয়ে কাজ বোঝানো। ঠিক আছে, যেগুলো হলো 3 বারেস ভার্ব বা 3 বারেস ভার্ব সালস। ঠিক আছে, আসলে 10 বারেস ভার্ব দিয়ে, হ্যাঁ যেগুলো হলো প্রিফিক্স আলাদা হয়ে যায়, বা একটা ভার্বের সাথে বা একটি ক্রিয়ার আগে সংযুক্ত অংশটা আলাদা হয়ে যখন একটা বাক্য গঠন করে, সেটাকে বলে 10 বারেস ভার্ব। তাহলে 10 বারেস ভার্বেন হলো এমন ক্রিয়া যার শুরুতে কি প্রিফিক্স থাকে। কিরকম প্রিফিক্স গুলা থাকতে পারে, যেরকম কি আউফ, আন, মিট, আইন ইত্যাদি থাকে, এবং বাক্যের ব্যবহারের সময় সেই প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে চলে যায়। যখন আমরা এই যে ভার্ব গুলাকে, হ্যাঁ যেরকম কি আউফস্টেহেন, আনরুফেন, হ্যাঁ এই ভার্ব গুলা ব্যবহার করব, তখন আমরা বাক্যে যখন লিখতে যাব তখন কি হবে, এইখানের এই যে প্রিফিক্স গুলা আলাদা হয়ে শেষে চলে যাবে, আবার ভার্বটা কিন্তু সেকেন্ড পজিশনে বসবে। এখন যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি যে আসলে আমরা বাক্য কিভাবে গঠন করব, তাহলে কি প্রথমে সর্বপ্রথম বসাবো কি সাবজেক্ট, তারপর কি ভার্ব বসাবো প্রিফিক্স ছাড়া। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আউফ স্টেহেন, সম্পূর্ণ ভার্বটা কি আউফ স্টেহেন, এখানে কি প্রিফিক্সটা কি আউফ, এটা বাদ দিয়ে দিছি, এটা ছাড়া কি ভার্বটা বসাবো, আর ভার্বটা কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করব। ঠিক আছে, তাহলে তারপর কি পরে হলো গিয়ে বাকি অংশ বসবে, মানে মাঝখানে যা আছে, যেরকম কি ওম, রিবেন, উহা, হ্যাঁ একটু তারপর, এবং প্রিফিক্সটা কি শেষে চলে যাবে একদম। এখন যদি আমরা উদাহরণ দেখি, হ্যাঁ যেরকম কি ইস টেহে উম, রিবেন, উহা, আউফ, হ্যাঁ ভার্বটা কি আউফ টেহেন, আউফটা কি প্রিফিক্সটা শেষে চলে গেছে, আর ভার্বটা কোথায় বসছে সেকেন্ড পজিশনে, ইস অনুযায়ী পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়েছে। তারপর কি এয়া রাউফ জাইনে মুটার আন, সে তার মাকে কল দেয়, আন রুফেন, তাহলে কি হয়ে গেছে এয়া রাউফ। হ্যাঁ, এখানে কি আনটা প্রিফিক্সটা শেষে চলে গেছে, রাউফেন, হ্যাঁ ভার্বটা কোথায় সেকেন্ড পজিশনে, এয়া পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়েছে। তারপর কি দেখেন বিয়া মাখেন দাস ফেস্টা সু, হ্যাঁ এটা কি সু মাখেন অর্থ কি বন্ধ করা। তাহলে এখানে কি যে আমরা জানালা বন্ধ করি। হ্যাঁ, আসলে এই যে যেটা হলো প্রিফিক্সটা শেষে চলে গেছে, আর এই যে মাখেনটা ভার্ব কোথায় বসছে সেকেন্ড পজিশনে, আর কি পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়েছে। তাহলে এখন যদি আমরা রুলটা দেখি যে ভার্বের প্রিফিক্স বিচ্ছিন্ন হয় কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজে বিচ্ছিন্ন হয় না, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, তার মানে কি ভার্বের প্রিফিক্সটা বিচ্ছিন্ন হয়ে কি শেষে চলে যায়। এখন এই যে যেটাতে আর কি ওই সাবঅর্ডিনেট ক্লোজে এটা আর কি আলাদা হয় না, সেটার প্রয়োজন নাই, তারপরে দেখে রাখি ইস টেহে আউফ, হ্যাঁ নর্মাল বাক্য এটা। আর যদি এই যে এখানে অন্য কোনো কিছু বোঝাই, হ্যাঁ ভাইল ইস আউফ টেহে, হ্যাঁ আমি আমি উঠতে পারি না এই কারণে, হ্যাঁ যে আমি আমি ভাত খাই, আমি আমি ঘুমাইতেছি, আমি স্বপ্ন দেখতেছিলাম, হ্যাঁ যার জন্য আমি উঠতে পারি না। এই যে ইস ভাইল ইস আউফ টেহে, তখন কি এখানে আউফ টেহে যেটা এটা কি শেষে চলে গেছে। হ্যাঁ, এটা আলাদা হয় নাই। আচ্ছা, তারপর যেটা হলো 8 নাম্বার, সেটা হলো কি ইচ্ছা প্লাস বিচ্ছিন্ন ক্রিয়া। হ্যাঁ, মোডাল ভার্ব প্লাস টেন বারেস ভার্ব জালস। হ্যাঁ, যখন আমরা কোনো বাক্য তৈরি করব যেটাতে আমরা মোডাল ভার্বও ইউজ করব, টেন বারেস ভার্বও ইউজ করব, তখন তখন সেটাকে কি বলে মোডাল ভার্ব টেন বারেস ভার্ব জালস। ঠিক আছে, এখন ডেফিনেশনটা যদি দেখি, যে যখন মোডাল ভার্ব প্লাস সেপারেবল ভার্ব একসাথে ব্যবহৃত হয়, তখন কি যে মোডাল ভার্ব টেন বারেস ভার্ব আমরা যখন একসাথে ব্যবহার করব, হ্যাঁ তখন প্রিফিক্স আর আলাদা হয় না, পুরো ক্রিয়া একসাথে শেষে ইনফিনিটিভ আকারে বসে। মোট কথা কি যখন আমরা মোডাল ভার্ব ইউজ করবো কোনো বাক্যে, তখন এই যে টেন বারেস ভার্ব যেগুলো, এই যে এগুলা যে আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই যে যেরকম আউফ স্টেহেন কি হয়ে গেছে স্টেহে আউফ, হ্যাঁ আনরুফেন কি হয়ে গেছে রাউফ আন, হ্যাঁ এগুলো কি তখন আর আলাদা হবে না, ইনফিনিটিভ হয়ে যেভাবে আছে সেইভাবে। হ্যাঁ, এরকম কি আউফ স্টেহেন, আনরুফেন, সুমাকেন, ওইভাবে একদম শেষে ইনফিনিটিভ আকারে বসবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি, যে প্রথমে বসবে কি সাবজেক্ট, তারপর 2 নম্বর পজিশনে মোডাল ভার্ব, তারপর কি অবজেক্ট, আর যেটা হলো সেপারেবল ভার্ব। হ্যাঁ,
10 বারের ভার্ব সেটা কি একদম শেষে চলে যাবে, ঠিক আছে, একসাথে একসাথে বসবে। হ্যাঁ, এটা কিন্তু আলাদা হবে না, যেরকম কি aufstehen, এই যে দেখেন aufstehen আছে। হ্যাঁ, উদাহরণ যদি দেখি, ich will aufstehen, আমি উঠতে চাই, যে willটা কি মোডাল ভার্ব, আর এখানে কি aufstehenটা কি 10 বারের ভার্ব, এটা কি আলাদা হয় নাই। তারপর কি er muss anrufen, তাকে ফোন করতে হবে, তাকে ফোন করতে হবে। তাহলে এই যে তাকে যে ফোন করতে হবে, এই যে এখানে দেখেন মুস, হ্যাঁ, আনরুফেন, এটা কি 10 বারের ভার্ব, এটা আলাদা হয় নাই। তারপর কি ভিয়া মোস্টেন মিট খাওয়ামেন, হ্যাঁ, আমরা সঙ্গে যেতে চাই, ঠিক আছে, এই যে ভিয়া মোস্টেন মিট খাওয়ামেন, আমরা সঙ্গে যেতে চাই। মোস্টেনটা কি, মোস্টেনটা হলো একটা মোডাল ভার্ব, আর এখানে মিট খাওয়ামেন কি 10 বারের ভার্ব, এটা কি আলাদা হয় নাই। তাহলে মোটামুটি বলা যায় এই ছিল আমাদের যে আসলে রুলস গুলা, যে কত ভাবে বাক্য গঠন হইতে পারে সবগুলার আইডিয়া দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ডয়েস্ট সেন্টেন্সের বেসিক্স টাইপস গুলো একটু দেখি, যে একদম একটা কারেক্ট এবং ক্লিন টেবিলে, তাহলে কি আউজ আগেজালস ভার্ব কোথায় বসবে, সেকেন্ড পজিশনে। এটা কি বিশেষ বিশেষ নিয়ম কি, হ্যাঁ, এগুলো কি স্বাভাবিক বাক্য, যেরকম কি ইজ বিন স্টুডেন্ট। তারপর কি ফ্লাগে জালস, হ্যাঁ, ভার্বটা কোথায় বসবে, প্রথম পজিশনে। আর যদি এটা বেফ্রাগে হয় তাহলে কি ভার্বটা সেকেন্ড পজিশনে, তার আগে কি বেওয়ার্ড বসবে, হ্যাঁ, ভার্ব আগে। এরকম কি বিজ ডু স্টুডেন্ট। তারপর ইম্পারেটিভ জাল যেটা, সেটা হলো কি শুরুতে, ভার্বটা কোথায় বসবে, শুরুতে। আর এটা কি বোঝায়, হ্যাঁ, আদেশ বা অনুরোধ, যেরকম কি জি রুহিস। তারপর নেগেটিভ জাল, সেখানে ভার্বটা কোথায় বসবে, সেকেন্ড পজিশনে, হ্যাঁ। আর এখানে আমরা বাক্যগুলো কিভাবে করবো, নিস্ট বা কাইন্ড ব্যবহার করে নেগেটিভ করব, যেরকম কি ইজ বিন নিস্ট মুডে, আমি ক্লান্ত নই। তারপর কি সাবঅর্ডিনেটর জালস, হ্যাঁ, শেষে, এরকম কি ভাইল ডাজ ভেন, হ্যাঁ, ভাইল ইজ ক্রাঙ্ক বিন, হ্যাঁ, যে আমি অসুস্থ, আমি আমি খাইতে পারি না, কারণ আমি অসুস্থ, ঠিক আছে, এই যে এরকম, হ্যাঁ, সাবঅর্ডিনেটেড জালস। তারপর কি মোডাল ভার্ব জালস, ইনফিনিটিভটা শেষে চলে যাবে, ঠিক আছে, যখন আমরা মোডাল ভার্ব ব্যবহার করব, যেরকম কি কোনেন বলেন, হ্যাঁ, ইস্কান সুইমেন, এই যে কানটা কি মোডাল ভার্ব, সুইমেনটা কি মেইন ভার্ব, আর ইনফিনিটিভ হয়ে শেষে চলে গেছে। তারপর কি 10 বারের ভার্ব, হ্যাঁ, প্রিফিক্স শেষে, এটা কি এই যে দেখেন aufstehen anrufen, এগুলো কি এই যে দেখেন স্টে আউফ, হ্যাঁ, এখানে কি এই যে আউফটা যেটা প্রিফিক্সটা, সেটা কি আলাদা হয়ে শেষে চলে গেছে, আলাদা হয়ে কোথায় গেছে, শেষে চলে গেছে, স্টে আউফ। তারপর কি যখন আমরা কোনো মোডাল ভার্ব এবং 10 বারের ভার্ব একসাথে ব্যবহার করব, তখন কি প্রিফিক্স আলাদা হবে না, হ্যাঁ, আলাদা নয়। তাহলে আমরা মোডাল ভার্বটা 2 নম্বর পজিশনে বসাবো, আর যেটা ভার্বটা সেটা শেষে চলে যাবে। আর এটা কি, এটা আমাদের কনজুগেট হবে না, হ্যাঁ, যেমন আছে তেমনই, এরকম কি ইজ উইল aufstehen। এখন যদি আমরা টেকামোলো বা জার্মান জার্মান বাক্যে শব্দের ক্রম বা অর্ডার লিস্টটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টেকামোলো, জার্মান বাক্যে শব্দের ক্রম। আসলে জার্মান বাক্যে আমরা শব্দের ক্রমটা কিভাবে নির্ধারণ করব, সেটার জন্য আমাদের যে রুলটা জানতে হবে, সেটাকে আমরা সংক্ষেপে কি জানবো, টেকামোলো বা ওয়ার্ড অর্ডার রুল, ঠিক আছে। জার্মান বাক্যে যদি একাধিক একাধিক হ্যাঁ অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, অর্থাৎ কি সময়, কারণ, পদ্ধতি, স্থান ইত্যাদি থাকলে তাদের সঠিক ক্রমে, মোট কথা কি আমাদের জার্মান বাক্যে যদি কি একাধিক অ্যাডভার্ব থাকে, সেগুলাকে আমরা কিভাবে করব, হ্যাঁ, অর্থাৎ কখন সময়, কখন কারণ, কখন পদ্ধতি, কখন স্থান ইত্যাদি যখন থাকবে, তখন এগুলার যে একটা সঠিক ক্রমে আমরা বসাতে হবে, বা এই ক্রমে বসানোর যে গুরুত্বপূর্ণ নিয়মটা, হ্যাঁ, সেই ক্রমটাকে বলা হয় কি টেকামূল। হ্যাঁ, এটা 4টি অংশের সংক্ষিপ্ত রূপ। মোট কথা কি যখন আমাদের জার্মান কোনো বাক্যে একাধিক একাধিক কি থাকবে, অ্যাডভার্ব থাকবে, এখন সেগুলাকে আমরা কিভাবে বসাবো, হ্যাঁ, যে সেই অ্যাডভার্বিয়াল গুলো, হ্যাঁ, বা সেই ইয়াগুলোকে আমরা ক্লজগুলোকে আমরা কিভাবে বসাবো, সেই ক্রমগুলোকে আমরা কিভাবে সাজাবো, আর এই সাজানোর যে পদ্ধতিটা সেটিকে কি বলে, টেকামূল। এটা 4টি অংশের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখন যদি আমরা 4টি অংশের যে সংক্ষিপ্ত রূপটাকে আসলে কি বলে, হ্যাঁ, বা এটার যে পূর্ণরূপ, সেটা এখন আমরা জানবো। এতে হলো টেম্পোরাল। টেম্পোরালের বাংলা অর্থ কি, সময়, হ্যাঁ। তাহলে এটার কোন প্রশ্নের উত্তর দেয়, যে কখন, হ্যাঁ, কখন যখন প্রশ্নটা আসে সেটার উত্তর যেটা দেয় সেটা কি টেম্পোরাল বা সময়। তারপর কি হ্যাঁ, কাটা কি ক্যাজুয়াল, এটার কি, এটার অর্থ হলো কারণ, হ্যাঁ। আর এটা কোন প্রশ্নের উত্তর দেয়, যে কেন এটা হইলো, যে এই কারণে এটা হলো, ক্যাজুয়ালটা কি কারণ। তারপর যে মোডালটা হলো কি পদ্ধতি বা কোন ভাবে, এটা পদ্ধতি বোঝায়, যে আসলে কোন প্রশ্নের উত্তরটা দেয়, কিভাবে এটা হলো, তখন কি এটা পদ্ধতি বা কেমন ভাবে হইলো সেটা বলে। আর যেটা হলো লোকাল, তাহলে লোকালটা কি স্থান বা কোথায় হলো এটা, হ্যাঁ, কোন জায়গাতে হলো, ঠিক আছে। তাহলে টেম্পোরাল কি, টেম্পোরাল টেম্পোরাল, ক্যাজুয়াল, মোডাল, লোকাল, টেকা মোলো জাস্ট মুখস্থ করে ফেলেন। টেকা মোলো টেম্পোরাল, ক্যাজুয়াল, মোডাল, লোকাল, টেম্পোরাল, ক্যাজুয়াল,
মোডাল লোকাল। টেম্পোরাল সময়, ক্যাজুয়াল কারণ, মোডাল পদ্ধতি, লোকাল স্থান। ঠিক আছে, এটা যে মুখস্থ করে ফেলেন। এখন আমরা মূল নিয়ম যেটা মেইন রুল সেটাতে চলে যাব। আসলে যখন জার্মান বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকে তবে তাদের ক্রম হবে কি টেকা মৌল। আগেই বললাম, যখন কোনো জার্মান সেন্টেন্সে অ্যাডভার্ব গুলো একাধিক থাকে, একটা বা দুইটা বা একের অধিক, তিনটা চারটা, তখন এগুলাকে আমরা আসলে কিভাবে সাজাবো সেটার জন্য যে জিনিসটা আমাদের ফলো করতে হবে, যে রুলটা, সেটা হলো টেকামোলো রুলস। এটা অনেকে এটুতে গিয়ে শিখে, এটা অনেকে বি1 গিয়ে শিখে, মানে বিভিন্ন মেন্টর বিভিন্ন ভাবে শেখায়। তবে আমি এটা আপনাদের আগে দিয়ে দিছি, কারণ কি আপনারা আস্তে আস্তে স্প্রেশনে ভালো করবেন। আর স্প্রেশনে ভালো করতে হলে আমাদের খুঁটিনাটি সবগুলা নিয়ম কি জানতে হবে। আর আমার যে চেষ্টা আপনাদের A1 লেভেল থেকে একদম স্ট্রং করে বিল্ড করার, কারণ কি আপনারা নিজেরা সেলফ স্টাডি করতেছেন, যাতে আপনাদের কোনো দুর্বলতা না থাকে, সেই জন্য আমি আপনাদের একদম 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। সেই জন্য সকল খুঁটিনাটি নিয়ম আগে থেকে আমি টুকটাক আইডিয়া দিয়ে রাখতেছি, এইটা ভালোভাবে শিখবেন। মোট কথা কি, জার্মান বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে সেই অ্যাডভার্ব গুলাকে আমরা যখন একটা ক্রম অনুসারে সাজাবো, এবং সেই ক্রম অনুসারে সাজানোর যে পদ্ধতিটা সেটাই হলো কি টেকা মূল। সময়, কারণ, পদ্ধতি, স্থান। হ্যাঁ, মূল কথা কি, এখন আমরা দেখতে হবে কি টেম্পোরালটা কি। টেম্পোরাল হলো সময়, হ্যাঁ, তারপর ক্যাজুয়াল কি কারণ, তারপর মডেল কি পদ্ধতি, আর লোকাল কি স্থান। তাহলে ফর্মুলা বা আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি কিভাবে হবে। যদি কোনো বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে কি প্রথমে আমরা বুঝবো কি সাবজেক্ট, তারপর কি বুঝবো ভার্ব, আর তারপর কি হ্যাঁ টেকা মৌল অনুসারে। যদি এখানে চারটাই থাকে, চারটা অ্যাডভার্বই থাকে, টাইম, হ্যাঁ, কারণ, পদ্ধতি, স্থান, তখন কি আগে আমরা টে যেটা হ্যাঁ টেম্পোরাল হ্যাঁ সেটা বসাবো, তারপর কা যেটা হ্যাঁ ক্যাজুয়াল সেটা বসাবো, তারপর মো যেটা হ্যাঁ মোডাল সেটা বসাবো, তারপর লো যেটা লোকাল সেটা বসাবো, তারপর কি অবজেক্ট। মোট কথা কি প্রথমে আসবে সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর কি টেকামন অনুসারে কি অ্যাডভার্ব, আর তারপর সর্বশেষে কি আসবে অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রতিটি অংশ বিস্তারিতভাবে আলোচনা করব। যে টেম্পোরাল, হ্যাঁ আসলে টেম্পোরাল জিনিসটা কি। হ্যাঁ, টেম্পোরালটা ব্যবহার হয় কোথায়, সময় বোঝায়। টেম্পোরালটা কি বোঝায়, সময় বোঝায়। এই অংশ বলে দেয় কখন ঘটেছে কাজটি। উদাহরণ কি, যেরকম কি হয়তে, হয়তো ওটা আজকে, মর্গেন, গেস্টান, jeden Tag, am Montag, am Sommer, হ্যাঁ, আক্ট উহা, হ্যাঁ, লাস্টেস ইয়া। হ্যাঁ, এখানে কি টেম্পোরালটা কি বোঝায়, সময় বোঝায়। এখানে টেম্পোরালটা কি বলে দিবে, যে কখন ঘটেছে কাজটি, হ্যাঁ কখন কাজটি ঘটেছে সেটা বলে দিবে। যেরকম উদাহরণ বাক্য কি, ich lerne heute Deutsch, আমি আজ জার্মান শিখছি, আমি আজ জার্মান শিখছি। আর এখানে কা যেটা হ্যাঁ কাটা হলো কি ক্যাজুয়াল বা কারণ বোঝায়। এই অংশ বলে যে কেন বা কোন কারণে, কেন বা কোন কারণে। উদাহরণ শব্দ কি weil, wegen, deshalb, warum, হ্যাঁ, aus diesem Grund, হ্যাঁ, for hunger, for Freunde। মানে ক্যাজুয়ালটা কি কারণ বোঝায়, যে কেন বা কোন কারণে এই কাজটি ঘটেছে। ঠিক আছে, যেরকম কি উদাহরণ বাক্য যদি দেখি, ich bleibe zu Hause wegen des Regens, আমি বৃষ্টির কারণে কি বাড়িতে থাকি, বৃষ্টির কারণে বাড়িতে থাকি। তারপর মো যেটা, মো কি মোডাল, হ্যাঁ কিভাবে বা কোন ভাবে ঘটেছে। তাহলে এই অংশ কি বোঝায়, যে কিভাবে কাজটি হচ্ছে। উদাহরণ শব্দ কি mit Freunden, allein, schnell, leise, gern, হ্যাঁ, ohne Problem, mit dem Auto, zu Fuß। হ্যাঁ, এটা কি আসলে কিভাবে কাজটি ঘটছে, হ্যাঁ পদ্ধতিটা বোঝাবে, হ্যাঁ যে কোন পদ্ধতিতে এই কাজটি হয়েছে। উদাহরণ বাক্য কি, ich gehe mit Freunden spazieren, আমি বন্ধুদের সঙ্গে কি হাঁটতে যাই। তারপর যদি আমরা বলি যে লোকাল, হ্যাঁ লোকাল, এটা কি স্থান বোঝায়। এই অংশ বলে দিই যে কাজটি কোথায় কাজটি হচ্ছে বা কোন জায়গাতে হচ্ছে। যেরকম কি ইন দেয়ার শুলে, সু হাউসে, ইম পার্ক, ইন বার্লিন, আমস্টান, আউস দেম মার্ক। হ্যাঁ, উদাহরণ বাক্য কি, ইসলানে ইন দেয়ার শুলে, আমি স্কুলে শিখি। এখন যদি সবগুলা একসাথে বা সম্পূর্ণ বাক্য উদাহরণটা আমরা দেখি তাহলে এটা কি হবে, যেরকম কি ich lerne heute, হ্যাঁ হয়তেটা কি টেম্পোরাল, হ্যাঁ যে আজকে সময় বুঝাইতেছে। mit Freunden, হ্যাঁ এটা কি মোডাল, হ্যাঁ এটা কি আমাদের মডেল বা পদ্ধতি বুঝাইতেছে। তারপর কি ইন্ডিয়া শুলে, হ্যাঁ এটা কি লোকাল বা লোকেশন বুঝাইতেছে, যে কোথায় হচ্ছে। তাহলে কি ich lerne heute mit Freunden in der Schule, আমি আজ বন্ধুদের সঙ্গে স্কুলে শিখি। ঠিক আছে, তাহলে এখানে কি কা, হ্যাঁ কারণ নেই, তাই ক্রম কি টে মো লো। হ্যাঁ, যদি কাটা থাকতো তাহলে কি হইতো টেকা মৌল। ঠিক আছে, এখন ফুল এক্সাম্পল, হ্যাঁ আমরা যদি টেকা মৌল একসাথে থাকে তখন এটা কিভাবে লিখবো, এরকম কি ইস ব্লাইবে হয়তে wegen das Wetter mit meiner Familie zu Hause, হ্যাঁ ইস ব্লাইবে হয়তে কি এটা হলো টেম্পোরাল, হ্যাঁ তারপর কি wegen das Wetter, এটা কি কা, হ্যাঁ ক্যাজুয়াল বা কারণ, mit meiner Familie এটা কি মডেল বা পদ্ধতি। তারপর কি সু হাউসে, সু হাউসেটা কি স্থান বা লোকেশন।
ich bleibe heute, হয়তেটা কি আজকে, হ্যাঁ আজকেটা কি, আজকেটা হলো আমাদের সময় বা টেম্পোরাল, বেটারটা কি কা বা এখানে হলো কারণ বা ক্যাজুয়াল, আর এখানে মো কি, মো হলো মডেল বা পদ্ধতি, হ্যাঁ মিট মাইনা ফ্যামিলি, আর সু হাউসে কি লোকাল বা বাড়িতে স্থান, হ্যাঁ আমি আজ আবহাওয়ার কারণে পরিবারের সঙ্গে বাড়িতে থাকি, ঠিক আছে। ক্রম কি টেকা মূল, সবসময় যদি কোনো জার্মান বাক্যে যদি আপনার একটার বেশি অ্যাডভার্ব থাকে তখন সেগুলা কি টেকা মূল অনুযায়ী সবসময় কি টেকা মূল অনুযায়ী আমরা লিখতে হবে, ঠিক আছে, এই নিয়মটা ফলো করতে হবে। এখন যদি আমরা মাহমুদুল ভাইয়ের স্পেশাল টিপস গুলা দেখি যে আসলে টিপস গুলা কি কি, যদি একটি বাক্যে, হ্যাঁ যদি বাক্যে একটি অ্যাডভার্ব থাকে তাহলে সেটি কি, সেটি এই যে ইস লার্নে হয়তে, হ্যাঁ যদি একাধিক থাকে তাহলে সবসময় কি টেকা মূল, ইস লার্নে হয়তে মিট ফ্রয়েন্ডেন ইন্ডিয়া শুলে, এখানে কি আছে হয়তে মিট ফ্রয়েন্ডেন, হ্যাঁ হয়তে কি ক্যাজুয়াল কারণ, হয়তে কি এখানে আমাদের টেম্পোরাল টাইম মিট ফ্রয়েন্ডেন, হ্যাঁ এটা কি পদ্ধতি, আর ইন্ডিয়া শুলে এটা কি লোকাল বা লোকেশন। যদি কোনো উপাদানকে জোর দিতে চাই তখন আমরা কি করব, সেই উপাদানটাকে সেই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, যেরকম কি হয়তো লার্নে ইস মিট ফ্রয়েন্ড ইন ইন্ডিয়া শুলে, হয়তোটাকে কি করছি আমরা সামনে নিয়ে আসছি, এটাকে আমরা জোর দিছি। তারপর যদি সাবঅর্ডিনেট ক্লোজ একই, হ্যাঁ একই নিয়ম হবে, ইস ভাইল ইস হয়তে মিট ফ্রয়েন্ড ইন ইন্ডিয়া শুলে লেয়ানে, ঠিক আছে। আর যদি মোডাল ভার্ব থাকলেও কি অ্যাডভার্বের অবস্থান ঠিকই থাকবে, যেমন আছিল তেমন ভাবে টেকামল অনুসারে কি আমাদের এটা পরিবর্তিত হবে, যেরকম কি ইস খান হয়তে মিট ফ্রয়েন্ড ইন ইন্ডিয়া শুলে লেয়ানেন, ঠিক আছে। এখন যদি আমরা একটু তুলনা করি যে আসলে টেকামূল্য নিয়ে, হ্যাঁ কোনটা সঠিক কোনটা ভুল, আসলে এটা কিভাবে কি হবে, এই যে দেখেন যেরকম ইস লার্নে হয়তে মিয়া ফ্রয়েন্ড ইন ইন্ডিয়া শুলে, এই যে দেখেন হ্যাঁ হয়তে কি টেম্পোরাল, হ্যাঁ টাইম, তারপর কি মিট ফ্রয়েন্ডেন এটা কি মডেল, হ্যাঁ মডেল পদ্ধতি, আর ইন্ডিয়া শুলে, শুলেটা কি লোকাল, হ্যাঁ বা লোকেশন, তাহলে এটা কি ঠিক আছে। এখন আমরা যদি বলি ইস লার্নে মিট ফ্রয়েন্ড ইন ইন্ডিয়া ইন্ডিয়া শুলে, তাহলে এই যে এখানে দেখেন কি মো লো তে, হ্যাঁ এটা কি উল্টাপাল্টা হইতেছে, এটা কি আমাদের ভুল। আর যদি আমি বলি যে ইস ব্লাইবে হয়তে ওয়েগেন দেস রেগেন, হ্যাঁ এটা কি যে টেকামূল অনুযায়ী কি অনুযায়ী হইতেছে, তার মানে কি যখন আমরা কোনো বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকবে সেটাকে আমরা সবসময় কি টেকামূল অনুযায়ী লিখবো, তাছাড়া যদি আমরা উল্টাপাল্টা লিখি সেটা কি আমাদের ভুল হবে, ঠিক আছে। তাহলে আমরা একদম ইয়া করে লিখতে হবে যাতে সেটা আরো সুন্দর হয়, হ্যাঁ যাতে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি বাক্যগুলাকে সুন্দর লাগে, সেই জন্য ওইভাবে আমরা লিখবো, ওকে। এখন যদি আমরা টেকামূলক সামারি চারটা দেখি যে টেম্পোরালটা কি, হ্যাঁ এই যে টে এটা হলো কি সময় বোঝায় যে কখন, হয়তে মর্গে না মনটাক, তারপর কা কি কেজল বা কারণ কেন, হ্যাঁ ভেগেন দাস রেগেন, হ্যাঁ দে সালভ, হ্যাঁ কারণ বা কেন। মডেলটা কি মডেল বা পদ্ধতি, হ্যাঁ এটা কি কিভাবে, মিট ফ্রয়েন্ডেন আলাইন গ্র্যান, হ্যাঁ আর লোকালটা কি স্থান কোথায়, হ্যাঁ ইন্ডিয়া শুলে সু হাউসে, হ্যাঁ এটা কি স্থান বা জায়গা বুঝাইতেছেন। তাহলে ক্রমটা মনে রাখার কৌশলটা কি, সবসময় কি বলবেন টেকা মৌলো, টাইম কামস ফার্স্ট প্লেস কাম লাস্ট, ওকে। তাহলে মনে রাখো কি জার্মান শব্দের ক্রম অর্ডার লিস্ট অর্থ ঠিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি চাইলে বা তুমি চাইলে অন্য অংশ যেরকম সময় শুরুতে আনতে পারো, কিন্তু ভার্ব সবসময় কি সেকেন্ড পজিশনে থাকবে, যখন কোনো কিছুকে জোর দিতে চাইবেন সেটাকে বাক্যের শুরুতে আনতে পারেন, কিন্তু ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে, এটা পরিবর্তন হবে না। এরকম কি হয়তো ব্লাইবে ইস ওয়েগেন দাস বেটা সু হাউসে, আজকে বৃষ্টির কারণে আমি বাড়িতে আছি, তারপর কি ওয়েগেন দেস বেটা ব্লাইবে ইস হয়তেছু হাউসে, আমি কারণ আজকে বৃষ্টি হইতেছে সেই জন্য আমি বাড়িতে আছি, এখানে কি দুটোই সঠিক কারণ কি ভার্ব লাইভে দ্বিতীয় স্থানে আছে, আর এখানে আমরা কি করছি যেটাকে আমরা জোর দিতে চাইছি সেটাকে সামনে নিয়ে আসছি, হ্যাঁ হয়তে বা ভেগেন। এখন আমরা যদি দেখি যে আজকের ক্লাস মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল, যদি এইটুকু আপনারা বুঝতে পারেন তাহলে এনাফ আজকের জন্য। এখন আমরা আমাদের মডেল টেস্ট বা উবুং পার্টসে আপনারা কি কি করবেন সেটা যদি একটু দেখাই দেই। আপনারা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আর পিডিএফ ওপেন করতে দুইটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, একটু কষ্ট করে খুঁজে নেবেন। এখন যদি আমরা যে প্রথম টাইলটা, হ্যাঁ এখানে আমরা 10টা টাইল আছে, সবগুলো আপনারা কি করবেন কমপ্লিট করবেন, এবং পসিবল হলে কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কমিউনিটি গ্রুপে এগুলা জমা দিবেন। এরকম কি টাইল 1 এটা কি ওয়ার্ড অর্ডার লিস্ট, হ্যাঁ টেকাম হলো বেসিস, এখানে কি করবেন সঠিক এই যে বাক্যের সঠিক ক্রম বসাবেন, হ্যাঁ সঠিক বাক্য চয়ন করবেন বা সঠিক বাক্য নির্বাচন করবেন, এখানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা কি সাজিয়ে লিখবেন। 2 নাম্বারটা কি 2 নাম্বারটা হলো মোডাল ভার্ব, হ্যাঁ এখানে কি কনেন বলেন মোসেন ডুরফেন দোলেন মোগেন, হ্যাঁ এই মোডাল ভার্ব গুলা সহ কি করবেন এই বাক্যগুলা লিখবেন। এখানে কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী এইগুলা কনজুগেট হবে, যতটুকু পারেন করার ট্রাই করবেন, ঠিক আছে। তারপর যদি আমাদের 3 নাম্বার টাইলে আসি সেটা কি তেন বারেস ভার্ব, হ্যাঁ সেপারেবল ভার্ব, হ্যাঁ এখানে এই ভার্ব গুলাকে সেপারেবল করবেন এবং কি করবেন পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন, এবং এখানে কি যেটা প্রিফিক্স সেটা শেষে চলে যাবে, ঠিক আছে। আর আমাদের 4 নাম্বার টাইল যেটা সেটা হলো কি নেগেটিভ আর রাস, হ্যাঁ নিস্ট এবং কাইন্ড ব্যবহার করে কি করবেন নেগেটিভ বাক্য বা অস্বীকারমূলক বাক্য তৈরি করবেন, যেরকম কি ইসবিন মুডে ইসবিন নিস্ট মুডে ইয়া হ্যাট কাইন আউথ, হ্যাঁ যে তার গাড়ি নেই, এগুলো কি করবেন নিস্ট এবং কাইন্ড ব্যবহার করে নেগেটিভ
বাক্য বা সেন্টেন্স তৈরি করবেন। তারপর যদি আমরা 5 নাম্বারটা দেখি যে সাবঅর্ডিনেটর জাস্ট, হ্যাঁ, while, does, when, of, whole, হ্যাঁ, সহায়ক বাক্য যুক্ত করুন। এগুলা ট্রাই করবেন যে আসলে দেখবেন যে আপনি মিলাইতে পারেন কিনা। যদি পারেন তাহলে লিখবেন, এই আর কি। আর 6 নাম্বার যেটা সেটা হলো কি ফাগে বিল্ডুম, হ্যাঁ, এখানে কি ইয়েস নো বা বেগ কোয়েশ্চেন তৈরি করবেন। যেগুলোতে ভার্ব দেওয়া আছে সেগুলো কি করবেন, ইয়েস নো কোয়েশ্চেন বানাবেন, আর যেগুলোতে দেওয়া নাই সেগুলো কি বে ফ্রাগে তৈরি করবেন। ঠিক আছে। 7 নাম্বারটা কি ইম্পারেটিভ জাস্ট, হ্যাঁ, কমান্ড বা অর্ডার, হ্যাঁ, এটা ট্রাই করবেন। এখানে ভার্বগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আসলে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেগুলো ট্রাই করুন। যদিও আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্স পড়াই নাই, জাস্ট এখানে একটা আইডিয়া নেওয়া ট্রাই করবেন। 8 নাম্বার টাইল যেটা সেটা হলো কি জাস্ট বাউ মিট সাইট অট ভার্ব। চুপ, যাইতেছি, কারণ শেষ। আরে শেষ, চুপ, শেষ, কথা কই না। আরে শেষ, চুপ, কথা কই না, বাল, এমনি তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে টাইল আর্ট যেটা সেটা হলো কি জাস্ট বা মিট সাইট ওট ভার্ব, হ্যাঁ, এখানে আসলে এখানে কোথায় কোনটা বসবে সেটা জাস্ট বসাবেন। হ্যাঁ, এখানে এই যে এগুলো দেওয়া আছে, হ্যাঁ, মর্গেন, হয়টে, মুনটাক, হ্যাঁ, এগুলো আর কি টাইম এরিয়াগুলো আছে, এগুলো দিয়ে ট্রাই করবেন যে এই সেন্টেন্স গুলো তৈরি করার জন্য। ঠিক আছে। 9 নাম্বারটা কি মিক্স, হ্যাঁ, মডাল ভার্ব, টেনবারেস ভার্ব আর কি টেকামলো বেসিসে এখানে কি করবেন যে কোথায় কোনটা বসবে সেটা বসাবেন। হ্যাঁ, ভার্ব গুলা দেওয়া আছে ব্রেকেটে, এগুলাকে বসিয়ে কনজুগেট করবেন। ঠিক আছে। আর এখানে 7 নাম্বার যেটা সেটা হলো কি জালসু বেসাইবেন, হ্যাঁ, এখানে কি করবেন যে বর্ণনামূলক বাক্যে দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা, গোয়েতে A1 লেখার মতো, হ্যাঁ, এগুলা কোথায় কি বসবে যা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ট্রাই করবেন, এই আর কি। সো আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, যে 10টা টাইল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আপনারা ট্রাই করবেন যতটুকু পারেন, মানে আপনারা যতটুকু সম্ভব হয় ততটুকু করার ট্রাই করবেন। আর এখানে একটা ডায়লগ দেওয়া আছে, ডায়লগ সোয়েশন মাহমুদুল হাসান ও শাহরুখ খান, হ্যাঁ, মাহমুদুল হাসান এবং শাহরুখ খানের মধ্যে ডায়লগটা, যেটা আমাদের এক্সপ্রেশন ভালো করার জন্য অনেক বেশি কাজে দিবে। আপনারা ট্রাই করবেন এটা সম্পূর্ণ পড়ার জন্য, সম্পূর্ণ পড়ে, আর এই যে এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, হ্যাঁ, পড়ার ট্রাই করবেন। আয়নার সামনে দাঁড়িয়ে দুইজন প্র্যাকটিস করবেন বারবার। ওকে, আচ্ছা। আর এখানে এই যে বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে, আর এই যে শেষে কি এই যে আমাদের এই ডায়লগ থেকে বা আমাদের এই টপিক থেকে যতগুলো শব্দার্থ মুখস্থ করা লাগে সবগুলো শব্দার্থ এখানে দেওয়া আছে, সবগুলো আপনারা কি করবেন মুখস্থ করার ট্রাই করবেন। সো এখানে বেশি শব্দ নাই, মনে হয় 220টা বা 30টা আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের যাদের আমাদের ক্লাসটা কেমন লাগে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, এবং আমাদের ক্লাসগুলোতে যদি কিছু শিখতে পারেন তাহলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন ক্লাসে আগামীকাল বা পরবর্তীতে। সো তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন, বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ক্লাসে।